একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে, দাবি ইসাক দারের। সুসম্পর্ক চায় ঢাকা, একটি চুক্তি সই। সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ। সীমানা নিয়ে আপত্তির শুনানিতে ইসিতে হাতাহাতি, নিরপেক্ষভাবে চেষ্টা চলছে বললেন সিএসি। আসন বহালের দাবিতে বাগেরহাটে হরতাল। জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে, আশঙ্কা রুহুল কবির রিজভীর। জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একাত্তরের অমীমাংসিত বিষয় এ পর্যন্ত দুবার সমাধান হয়েছে, এমন দাবি করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা। এর আগে বৈঠকে ঢাকা ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। তাইমুর রশিদের রিপোর্ট। ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল 10টায় শুরু হয়ে প্রায় 2 ঘণ্টা চলে এই বৈঠক। এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও 4টি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এ সময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় ঢাকা ইসলামাবাদ একসাথে কাজ করার সুযোগ রয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing, the document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা। এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। জামায়াতের আমিরের সাথেও আজ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সিনিয়র রিপোর্টার ফারুক বাবু। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপত্তি শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর আজ কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হচ্ছে কিনা সে বিষয়েও জানাবেন। আপনি জানেন যে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে 13 জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে 40টি যে নির্বাচনী সংসদ আসন রয়েছে সেখানে সীমানা নিয়ে বেশ কিছু আপত্তি করেছে এবং সেই আপত্তি নির্বাচন কমিশন যে বিগত সরকারের আমলে যে আসনগুলো বন্টন ছিল সেই আসন বন্টন নিয়ে আসলে সেখানকার যারা নির্বাচন অংশগ্রহণ করবে এবং সেখানে বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে একটা তারা সেই বিভিন্ন সড়ক দখল করে তাদের দাবি করে আসছে যে তাদের যে ইউনিয়ন বা যে উপজেলা যারা আসনে চায় সেই বিষয় নিয়ে আসলে আপত্তি করার প্রেক্ষিতে আজকে দুপুর 12টা থেকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এখানে যারা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব থেকে শুরু করে যারা রয়েছেন কমিশনাররা তারা মিলে এখানে সেটা আপত্তিগুলোর শুনানি শুনছেন এবং সেই শুনানি শুনে আপনার হচ্ছে যে আজকে তারা হচ্ছে যে এখানে কুমিল্লা অঞ্চলে শুনানি শুনবেন। নির্বাচন কমিশনের ভাগ অনুযায়ী কুমিল্লা অঞ্চলের মধ্যে রয়েছে চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং আপনার হচ্ছে যে এই যে আসনগুলো রয়েছে সে তারা এখানে প্রতিনিধিত্ব করতেছেন এবং তারা এসে এখানে তার আপত্তিগুলো জানিয়েছেন এবং সেই আপত্তি নিষ্পত্তির বিষয় নিয়ে যুক্তিতর্ক তুলে ধরেছেন এবং সেই যুক্তিতর্ক শেষে আসলে আপনাকে জানিয়ে রাখি 40টা আসন নিয়ে যে সমস্যা হচ্ছে সেই পর্যায়ক্রমে আগামী 27 আগস্ট পর্যন্ত এই 4 দিন ধরে চলবে নির্বাচন কমিশনে যে আসন সীমানা
নিষ্পত্তির বিষয় নিয়ে শুনানি, এবং সেই শুনানি শেষে পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশন সেই বিষয় নিয়ে আসলে জানাবেন যে কোন আসনের বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে আসলে নির্বাচন কমিশনে শুরুতেই হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনে যখন শুনানি চলছিল সেখানে আসলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং এখানে হচ্ছে যে আপনার এনসিপি এক নেতা দাবি করেছেন তার উপরে আসলে হামলা হয়েছে, এবং তিনি বলেছেন যে বিএনপি রুমিন ফারহানা তার উপরে হামলা চালিয়েছে। তবে রুমিন ফারহানা তার দাবি ছিল যে তার সাথে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কারণ তিনি বলতে চাচ্ছিলেন যে এখানে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যে ঘটনাটা আর সে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, 2 আসনে 3 আসনের বিষয় নিয়ে তাদের কোনো আসলে সংঘাত হয়নি। তবে তিনি রুমিন ফারহানা দাবি করেছেন যে তার সাথে সংঘাতের যে বিষয় ঘটেছে তার সাথে সংঘাত ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি নেতার সাথে, এবং তিনি বলেছেন যে তাকে প্রথমে ধাক্কা দেওয়ার পরবর্তীতেই তার লোকজন হামলা করেছে, সেটা তিনি অকপটে স্বীকার করেছেন। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ তথ্য। ইতিমধ্যে বিকাল 5টা পর্যন্ত আসলে শুনানি চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরুক বাবু। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সহ অন্তত 10টি স্থানের সড়কে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেন তারা। এতে জেলার সকল স্থানে যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রেখেছেন দোকানপাট। গেল 30 জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার 4টি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব বাতিল ও 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশঙ্কা, জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে রবিবার নয়াপল্টনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান। রিজভী বলেন, আগে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনরুদ্ধার করুন। তিনি বলেন, জুলাই সনদে যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। এই সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে জানিয়ে বিএনপি নেতা বলেন, সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে বলেন, আবারও যাতে দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছেন। এই পরিস্থিতি যেন তৈরি না হয়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হচ্ছে এই সাক্ষ্য গ্রহণ। একজন জুলাই শহীদের বাবা ও একজন ডাক্তার সহ আজ 4 জন সাক্ষ্য দেবেন। এর আগে 6 দিনে মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সকালে মামলায় একমাত্র গ্রেফতার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 1-এ আজ আরও 3টি মামলার বিচারিক কার্যক্রম হয়। এর মধ্যে 2013 সালের গুম খুনের একটি মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এছাড়া আওয়ামী শাসনামলে সংঘটিত গুম ও খুনের আরেক মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বাড়িয়ে দিয়েছে এবং মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ গ্রেফতার 4 জনকে জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে রাকসু ভবনে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামী 26 আগস্ট বিকেল 5টা পর্যন্ত।
দাখিলের সময় 27 ও 28 আগস্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 2 সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার 3 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 4 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর প্রত্যেক আবাসিক হলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমে গতি এসেছে। ছাত্রদল, ছাত্র শিবির সহ বাম ছাত্র সংগঠনগুলো শেষ করেছে ভিপিজিএস প্যানেল গোছানোর কাজ। তবে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেননি কোনো ছাত্র সংগঠন। রোহিঙ্গা সংকট নিয়ে আজ থেকে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী অংশীজন সংলাপ। এদিকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ 8 বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। স্থানীয়দের অভিযোগ, উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বাস করছে অন্তত 13 লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকায় নানা দুর্ভোগে পড়েছেন তারা। বেড়েছে অপরাধের পরিমাণ। প্রায়শই ঘটছে গুম খুনের মতো নানান ঘটনা। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় মর্শিদুর রহমান খোকনের ডেস্ক রিপোর্ট। কক্সবাজার উখিয়ার সবচেয়ে আলোচিত গ্রামের নাম কুতুপালং। পাখির চোখে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে ক্যাম্প আর ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হিসাবে পরিচিত। উখিয়া ও টেকনাফের এই 2 উপজেলায় বাস করছে স্থানীয় অন্তত 5 লাখ জনগোষ্ঠী। তবে প্রতিবেশী দেশ মায়ানমার থেকে আসা 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে চরম বিপাকে পড়েছেন তারা। ক্যাম্পের ভেতরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বেড়েছে খুন, গুম ও অপহরণের মতো ঘটনা। কদিন আগে কুতুপালং বাজার থেকে অপহরণ করা হয় 15 বছরের এক কিশোরকে। সন্ত্রাসী কায়দায় মারধর করে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। কক্সবাজারের ছেলেমেয়েরা পড়ার দিকে ধাবিত না হয়ে তারা ক্যাম্পের যে এনজিওর বিভিন্ন সেই চাকরির পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 1 নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ইয়াবার চোরাচালান, অস্ত্রর চোরাচালান, বিভিন্ন সমস্যা বেড়ে গেছে। সেই সাথে বলতে গেলে আমাদের যে দৈনন্দিন বাজারের উপর একটা চাপ পড়ে গেছে। শিশু তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘদিন রোহিঙ্গা চাপের কারণে পচা নালায় পরিণত হয়েছে চাষাবাদের জমি। তাদের যে সন্ত্রাস, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা স্থানীয় বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটি কমে আসবে। আমরা সরকারকে জানাতে চাই দ্রুত এই রোহিঙ্গাদেরকে বিশ্ব মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা না করা হলে ব্যাপক হুমকির মুখে পড়বে এখানকার সার্বিক পরিবেশ, এমন আশঙ্কায় দিন পার করছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যথাযথ প্রস্তুতি ছাড়া এলডিসি থেকে উত্তরণ হলে সেটা বাংলাদেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। বেসরকারি খাতের দৃষ্টিতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে ডিসিসিআই এর সেমিনারে এসব কথা বলেন তিনি। অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, পুরো এডিপির জন্য ঋণ নির্ভরতা অর্থনীতির জন্য বিপজ্জনক। এই সমস্যা মোকাবেলায় রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। সেমিনারে ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি তাসকিন আহমেদ বলেন, অর্থনৈতিক প্রতিযোগিতা জোরদার ও শক্তিশালী কৌশল বাস্তবায়নের স্বার্থে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়কাল আরও 3 বছর পিছিয়ে দেওয়া প্রয়োজন। এজন্য সময় থাকতে দরকারি পদক্ষেপ নেয়ার তাগিদ দেন আলোচকরা। সড়ক পরিবহন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, দুর্নীতির কারণে আশপাশের দেশের তুলনায় দেশে সড়ক নির্মাণ ব্যয় অনেক বেশি। সকালে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের 18 কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ফাউজুল কবির খান বলেন, বুয়েট থেকে প্রতি বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হলেও দক্ষ প্রকৌশলী না থাকায় বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে সড়ক রেলপথ বানাতে হচ্ছে। বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে দেশের দক্ষ প্রকৌশলী তৈরির চেষ্টা করতে হবে বলে জানান উপদেষ্টা। আশেপাশের দেশ, সেসব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি করেন তাহলে এইটাকে 20 থেকে 30% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। রাস্তার শুধু যে ব্যয় কমালে হবে না, রাস্তার
যে টেকনোলজি সেটাকেও চিন্তা করতে হবে। আমরা একটা মাল্টি মডেল একটা ট্রান্সপোর্ট প্ল্যান আমরা করতেছি। অভিবাসীদের সমর্থনের পক্ষে ও বিরোধিতাকারী দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাজ্যের একাধিক শহরে। শনিবার লিভারপুল, হোরলে, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড শহরে বিক্ষোভ সমাবেশ করে অভিবাসন প্রত্যাশীরা। এই বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সময়ে অভিবাসীদের যুক্তরাজ্য থেকে হটানোর দাবিতে মিছিল করে আরও একটি দল। দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। লিভারপুলের সমাবেশ থেকে মাতাল এবং উচ্ছৃঙ্খল থাকা এবং হামলা ও মারামারির মতো বিভিন্ন অপরাধের জন্য 11 জনকে গ্রেফতার করা হয়। সম্প্রতি যৌন নিপীড়ন সহ নানা অভিযোগ উঠেছে যুক্তরাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে। নতুন অভিবাসন নীতি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ৭১-এর অমীমাংসিত বিষয় 2 বার সমাধান হয়েছে, দাবি ইসাক দারের। সুসম্পর্ক চায় ঢাকা, একটি চুক্তি সই। সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ। সীমানা নিয়ে আপত্তির শুনানিতে ইসিতে হাতাহাতি, নিরপেক্ষভাবে চেষ্টা চলছে বললেন সিইসি। আসন বহালের দাবিতে বাগেরহাটে হরতাল। জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে আশঙ্কা রুহুল কবির রিজভীর। জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।